আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সারাদিন বৃষ্টি না হওয়ায় ফেনীর একদিকে স্বস্তি দিলেও সদর এবং ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নদী রক্ষা বাঁধের ২১টি স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে নতুন করে ১০টি সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। দুর্গতদের ত্রাণ সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে নোয়াখালীতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই বৃষ্টি এখন যেন ফেনীবাসীর অভিশাপ। বৃষ্টির কারণে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম তলিয়ে আছে। গৃহবন্দী অবস্থায় রয়েছে লাখো মানুষ। বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম সহ নতুন করে 10টি গ্রাম সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপে কাটার আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে, সব করাবার পরে বলতেছে বিষ আছে শরীরে। এখন বলছি যে সদরে নিয়ে যাওয়ার জন্য। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। হালকা বৃষ্টি হলে বন্যা আসে। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২১টি বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তো ২৪-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,২০০ মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এদিকে উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী ৯ উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় ৬৪,০০০ পরিবার। এছাড়া কুমিল্লাও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ক্ষমতায় যেতে নয়, দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। যারা নির্বাচন নিয়ে নানা কথা বলে নির্বাচন ব্যর্থ করার চক্রান্ত করছে, তারা যদি সেই অবস্থান থেকে ফিরে না আসে তাহলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক উপসর্গ মাথা চাড়া দেয়। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। জুলাই পদযাত্রার ১১তম দিনে বিকেলে যশোরে পথসভায় একথা বলেন তিনি। সভায় দলের অন্য নেতারাও বক্তব্য রাখেন। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। দলের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে, কিন্তু বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না, বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
যশোর শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এই পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের লক্ষ্য পূরণ না হলে তাদের দল রাজপথে নামতে বাধ্য হবে। বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিজ আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। হাসিনার পতিত দোসররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেল রোডের 4 খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে জুলাই অভ্যুত্থানের নিহত পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতৃবৃন্দ। পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রা। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। নতুন চাল বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে না, উল্টো বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামও ছুঁয়েছে ৩০০-র কোঠায়। গেল সপ্তাহের তুলনায় আরও বেড়েছে সবজির দাম, বাড়তি মাছ ও মুরগির দামও। বিক্রেতারা বলছেন বৃষ্টি ও সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে ঠেকেছে ৩০০ টাকায়। বেগুন সহ অন্যান্য সবজির দামও চড়া। বিক্রেতারা বলছেন গত ৩ দিনের টানা বৃষ্টিপাত ও দেশের দক্ষিণাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বর্ষাকালে তো সবজি দাম একটু বাড়বে, আর বর্ষাকালে জিনিসপত্র নষ্ট হয়ে যায় না, এই জন্য মাল আমদানি কম, দাম একটু বাড়বে। অনবরত বৃষ্টি হয়েছে তো মরিচ টরিচের দাম বাইরে গেছে। উনি যে দাম বললো আমি ভাবতে পারি না এত দাম, হঠাৎ এত দাম হওয়াতে এখন কি করবো, অর্ধেক নিলাম, 250 গ্রাম নিলাম। গত সপ্তাহের তুলনায় বাজার দামটা তুলনামূলক বেশি। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। নতুন চালের চালান বাজারে এলেও কমছে না দাম। এক সপ্তাহে নতুন করে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, নাজির সহ বেশ কয়েকটি চালের দাম। যে মৌসুমে যে দামটা আসার কথা, চাউলের দাম কমার কথা, এখন দেখতেছে আরো বাড়তেছে। যেমন প্রতি কেজি 8 চাউল আমরা কিনে হয়েছে যখন আসছে মৌসুমে আসছে কত 50-51 টাকা, সেই চাউল এখন হলো যায় 58 থেকে 59 টাকা। আর সব চাউলের দামই বাড়ছে মোটামুটি। সপ্তাহান্তে কেজিতে অন্তত 10 টাকা করে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার 170 আর সোনালী 300 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। যদিও আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। খামার তো বিশেষ করে বন্ধ হয়ে গেছে এখন, এর জন্য একটু আমদানি কম, দাম একটু বাড়ছে। বাজার পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে মুরগির দাম অনেক ফ্ল্যাকচুয়েট করে। আপনি প্রতি সপ্তাহে যদি দেখেন আপনি কোনো স্টেবল কোনো বাজার পাবেন না মুরগির বাজারে। এবছর ইলিশ যেন ছুঁতেই পারছেন না সাধারণ মানুষজন। 1 কেজি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 2500 টাকা। পাশাপাশি ছোট বড় সব ধরনের মাছের দাম স্বাভাবিকের চেয়ে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি বলে মনে করছেন ক্রেতারা। সব মাছেরই দাম বেশি। চিংড়ি মাছ 1200 টাকা কেজি, বাইলা মাছ চাইতেছে 1400 টাকা কেজি, তারপরে ইলিশ মাছ তো চাইলে 2400-2500 টাকা চায়। এখন এই বাজার সম্ভব না। গেল সপ্তাহের মতো আগের দামেই কেজি প্রতি 55 থেকে 60 টাকা কেজি পেঁয়াজ আর আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থাকলেও বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 9টায় আবার তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়। দ্বিতীয় দিনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সাথে একান্তে বৈঠক করেছেন। তার সাথে শুল্ক সংক্রান্ত আলোচনার পাশাপাশি
পাশাপাশি দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণ বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ এবং তা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয় ফেসবুক পেজে। বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ প্রত্যাশা করে। শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। উড়োজাহাজে বোমা থাকার আশঙ্কায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল 4:45টার দিকে বিজি 373 ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে অজ্ঞাতনামা ফোনে বিমানে বোমা থাকার হুমকি আসে। তারপর পুরো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ফ্লাইট থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়, তল্লাশি চালানো হচ্ছে বিমানে। তবে এখনও পর্যন্ত বোমার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। হুমকির বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করা হয়। এ সময় হেফাজত নেতারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বের হুমকি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান হেফাজত নেতারা। হুঁশিয়ারি দেন, তা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন তারা। অর্থ আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুদকের মামলায় আজ বিকেলে তাকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে দুদকের অর্থ আত্মসাৎ বিষয়ক একটি মামলায় ডিবি পুলিশ আবুল বারাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক। জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে ঋণ হিসেবে নেয়া অ্যানটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। একই অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর পাশাপাশি পাট শ্রমিক সহ কর্মকর্তা কর্মচারীদের জীবন জীবিকা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আওতাধীন 25টি পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু, লিজ প্রথা বাতিল এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সভাপতি সাইদ আল নোমান। আগামী 17 জুলাইয়ের মধ্যে দলটির পেশ করা 8 দফা দাবি নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে প্রায় দর্শক শূন্য ছিল স্টেডিয়াম। টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে টিকিট প্রাপ্তির বিষয়টি জানানো হয়। প্রচারণার অভাবের দায় সাফ কর্তৃপক্ষকে দিয়েছে বাফুফে। এটা আসলে সাফ থেকে করে সাধারণত, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে। সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো ক্রাউড আসবে ইনশাআল্লাহ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।